আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমরা জানো যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী সিলেবাসটা আছে প্রথম 4টা অধ্যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় লিখিত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান যে অনুশীলনী বই আছে সেই বইয়ের থেকে তোমাদের কিন্তু এই যে পরীক্ষাগুলো যে হবে তার প্রশ্নগুলো করা হবে এবং এর সাহায্যের জন্য তোমরা অনুসন্ধানী বইগুলো কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? তো তোমরা জানো যে বোর্ড থেকে হচ্ছে পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে, সেই মোতাবেক ভিডিও তৈরি করে তোমাদের সাথে জানিয়ে দেবো আপাতত পরীক্ষার জন্য কী পড়বে তার জন্য ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো আমরা বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো ধীরে ধীরে দিয়ে দিব, তোমরা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের চ্যানেলে গেলে দেখবে প্লেলিস্ট লিঙ্ক আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রগুলো দেখে নিতে পারবে। সপ্তম শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায় প্রথমে আমরা দেখব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। আমাদের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, ফসলের মাঠ বা নার্সারি বা ছাদ বাগানে কাজ করতে তোমার কেমন লেগেছে? তো এটার উত্তর হতে পারে, ছাদ বাগানে কাজ করতে আমাদের অনেক ভালো লাগে। ছাদে বাগান করার মাধ্যমে আমরা আমাদের অবসর সময় কাজে লাগানোর পাশাপাশি নতুন অনেক কিছু শিখতে পারি। ছাদ বাগানে বিভিন্ন ফুল, ফল ও সবজি চাষ করা হয়। এর ফলে ছাদের সৌন্দর্য বৃদ্ধিসহ পারিবারিক চাহিদা মেটানো যায়। আমাদের অবসর সময় আনন্দের সাথে ছাদ বাগানে কাজে নিয়োজিত থাকতে পারি। প্রশ্ন 2, এই কাজে তোমরা নতুন কী কী শিখেছ? ছাদ বাগান করার কাজে আমরা নতুন যেসব বিষয় শিখেছি সেগুলো হচ্ছে: 1, ছাদ বাগানের জন্য কোন কোন গাছ উপযোগী তা নির্বাচন করা। 2, চারা রোপণের পর তার সঠিক যত্ন নেওয়া। 3, পরিমাণ অনুযায়ী পানি, সেচ ও সার প্রয়োগ করা। 4, লতাজাতীয় গাছের জন্য বাঁশ বা দড়ি দিয়ে মাচা তৈরি করা। 5, ক্ষতিকর পোকামাকড় এবং রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হলে তা নির্মূলের জন্য কীটনাশক প্রয়োগ করা। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, বিভিন্ন জীবের মধ্যকার এই বৈচিত্র্যের উৎস কীভাবে ঘটে? ঠিক আছে, এটা দেখো। তো এই ওয়ার্ডটা উচ্চ হবে না, এই ওয়ার্ডটা হবে কি? উদ্ভব, ঠিক আছে? কোনো কিছুর উদ্ভব কিভাবে ঘটে। তাহলে এর অ্যান্সারে কী লেখা যেতে পারে? বিভিন্ন জীবের মধ্যকার এই বৈচিত্র্যের উদ্ভব জিনগত, পরিবেশগত এবং প্রজাতিগত কারণে ঘটে থাকে। প্রতিটি জীবের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় এক বংশ থেকে অন্য বংশে স্থানান্তরিত হয়। কোনো কারণে বংশগতি উপাদানের মধ্যে পরিবর্তন ঘটলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সৃষ্টি হয়। আবার একই প্রজাতির অন্তর্গত দুটো জীব বা একই গণের অন্তর্ভুক্ত ভিন্ন প্রজাতির দুটি জীবের মিলনে নতুন প্রজাতির সৃষ্টি হয়। ফলে জীবের মধ্যে বৈচিত্র্যতা দেখা যায়। এছাড়া পরিবেশের বিভিন্ন জৈব ও অজৈব উপাদানের পরিবর্তনের কারণে জীবের মধ্যে বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কী ধরনের জীববৈচিত্র্য দেখা যায়? বাংলাদেশ আয়তনে ছোট হলেও জীববৈচিত্র্যের এক অপূর্ব লীলাভূমি। নাতিশীতোষ্ণ আবহাওয়া, উর্বর মাটি, বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে পর্যাপ্ত সূর্যালোক, অধিক বৃষ্টিপাত আর সবুজ প্রকৃতি বিরাজ করে, যা এই দেশে জীববৈচিত্র্যের অভয়ারণ্য গড়ে ওঠে। আবার এদেশে প্রাকৃতিক বনাঞ্চলগুলোর অবস্থানগত কারণে জীববৈচিত্র্যের সমৃদ্ধশালী। বাংলাদেশের বনাঞ্চলে প্রায় 5,000-এর অধিক সপুষ্পক উদ্ভিদ প্রজাতি রয়েছে। এছাড়া 132 প্রজাতির স্তন্যপায়ী, 578 প্রজাতির পাখি, 154 প্রজাতির সরীসৃপ এবং 19 প্রজাতির উভচর জীব শনাক্ত হয়েছে। এরপর যে আমরা দেখব কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1, আমাদের চারপাশে অসংখ্য বৈচিত্র্যময় জীবের বৈশিষ্ট্য আলাদা হয় কেন? আমাদের চারপাশে অসংখ্য বৈচিত্র্যময় জীব বিদ্যমান রয়েছে। এই সকল জীবের বৈশিষ্ট্য ও গঠন ভিন্ন ধরনের হয়। জীবসমূহ বিবর্তন প্রক্রিয়ায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাবার সময় কিছুটা পরিবর্তন ঘটে, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে ছোট ছোট পরিবর্তন ঘটতে ঘটতে এক পর্যায়ে আলাদা বৈশিষ্ট্যের নতুন জীব দেখা যায়, যা আদিপুরুষ থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন জীবের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। এই বৈচিত্র্য পরিবেশগত, প্রজাতিগত এবং জিনগত কারণে হয়ে থাকে। প্রশ্ন 2, কোনো একটা নির্দিষ্ট প্রজাতি কোনো নির্দিষ্ট এলাকায় রাজত্ব করে, আবার অন্য প্রজাতি সেখানে টিকতে পারে না, কেন? এর উত্তরে লেখা যেতে পারে, কোনো জীব তার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে অভিযোজন বলে। কোনো একটা নির্দিষ্ট প্রজাতি নির্দিষ্ট এলাকায় পরিবেশের বিভিন্ন উপাদান যেমন আলো, বাতাস, তাপমাত্রা, বায়ুতন্ত্র
খাদ্যের প্রাপ্যতা, শত্রুর আক্রমণ, আবহাওয়া ও জলবায়ু ইত্যাদির সাথে খাপ খাইয়ে টিকে থাকে। এটা হবে কি বাস্তুতন্ত্র হবে, ঠিক আছে। কিন্তু নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার পর নতুন এলাকার প্রতিকূল পরিস্থিতির সাথে সঠিকভাবে খাপ খাওয়াতে পারে না বলে টিকে থাকতে পারে না। যেমন পানি বা জলজ পরিবেশ থেকে স্থলজ পরিবেশ বা ডাঙায় রাখার পর সেখানে মাছ বাঁচবে না, কারণ জলজ পরিবেশে বা পানিতে মাছ সঠিকভাবে অভিযোজন করতে সক্ষম, তাই সেখানে বেঁচে থাকে। প্রশ্ন 3, আমাদের এলাকায় যে উদ্ভিদের ফলন ভালো হয় কেন অন্য পরিবেশে তা অত ভালো ফলন দেয় না? এর অ্যান্সার লেখা যেতে পারে, আমাদের এলাকায় যেসব উদ্ভিদের ফলন ভালো হয় তা অন্য পরিবেশে অত ভালো ফলন দেয় না, কারণ আমাদের এলাকার আবহাওয়া, জলবায়ু, মাটির গঠন প্রকৃতি, পানির প্রাপ্যতা, মাটির পানি ধারণ ক্ষমতা, মাটির উর্বরতা প্রভৃতি বৈশিষ্ট্যসমূহ যে সকল উদ্ভিদে ভালোভাবে অভিযোজিত হয় সেগুলো অধিক ফলন দেয়। কিন্তু এই সকল উদ্ভিদকে অন্য অঞ্চলে রোপণ করলে আশানুরূপ ফলন দেয় না, কারণ নতুন পরিবেশে সঠিকভাবে অভিযোজন করতে সক্ষম না হওয়ায় উদ্ভিদটি টিকে থাকতে পারে না, আর যদি টিকে থাকেও তাহলেও বৃদ্ধি ও ফলন কম হয়। প্রশ্ন 4, জীববৈচিত্র্যের স্বরূপ কেমন? পৃথিবীর বিভিন্ন জীবের মধ্যে বিরাজমান বৈচিত্র্যতাকে জীববৈচিত্র্য বলে। জীববৈচিত্র্য প্রজাতিগত, জিনগত এবং পরিবেশগত কারণে হয়ে থাকে। পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন জীবের মধ্যে ভিন্ন ভিন্ন নানা রকম বৈচিত্র্য লক্ষ্য করা যায়। একটি নির্দিষ্ট অঞ্চলে জীবগোষ্ঠী তার পরিবেশের বিভিন্ন উপাদানকে নিয়ে বাস্তুতন্ত্র গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা রকম বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এই বাস্তুতন্ত্র ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেমন স্থলজ, জলজ, মরুজ, তৃণভূমি, সামুদ্রিক প্রভৃতি। প্রতিটি বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবের বৈচিত্র্য আলাদা হয়ে থাকে। পৃথিবীর সব অঞ্চলের জীববৈচিত্র্য একইভাবে দেখা যায় না। কোনো অঞ্চলে জীববৈচিত্র্য বেশি হয়, আবার কোনো অঞ্চলে কম হয়। জীববৈচিত্র্যের ক্ষেত্রে পরিবেশের গঠন প্রকৃতিও বিশেষ ভূমিকা পালন করে। গ্রীষ্মমণ্ডলীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চলে অত্যাধিক জীববৈচিত্র্য দেখা গেল, বরফাবৃত অঞ্চলে কম জীববৈচিত্র্য প্রত্যক্ষ করা যায় বা লক্ষ্য করা যায়। প্রশ্ন 5, জীববৈচিত্র্য কখন ঝুঁকির মুখে পড়ে আর তার প্রতিকারই বা কীভাবে করা যায়? মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়ে। মানুষ নগরায়ন, খাদ্য ও বাসস্থানের সংস্থান, রাস্তাঘাট নির্মাণ প্রভৃতির জন্য অধিক হারে বনাঞ্চল ধ্বংস করেছে। ফলে জীবের নিরাপদ আবাসস্থল ধ্বংস হওয়ার পাশাপাশি ঝুঁকির মুখে পড়েছে। শিল্পায়ন ও নগরায়নের জন্য নিম্ন জলাভূমি ভরাট, জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়েছে। জীববৈচিত্র্য ঝুঁকি প্রতিকারে গৃহীত ব্যবস্থাগুলো হচ্ছে: 1, জীববৈচিত্র্য সংরক্ষণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। 2, নির্বিচারে বন্যপ্রাণী শিকার বন্ধ করতে হবে। 3, বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে। 4, প্রাকৃতিক বনাঞ্চলকে সংরক্ষণের পাশাপাশি জীবের নিরাপদ বাসস্থানে অভয়ারণ্য বা সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করতে হবে। 5, পরিবেশ দূষণ হ্রাস করতে হবে। 6, সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সংস্থারও ভূমিকা রাখতে হবে। ঠিক আছে। প্রশ্ন 6, হরিপদ কাপালি নতুন ধানের জাত কীভাবে খুঁজে পেলেন? যে প্রক্রিয়ায় তিনি নতুন ধানের জাত আবিষ্কার করলেন তার ধাপগুলো কী কী? হরিপদ কাপালি তার ফসলি জমিতে লাগানো ইরি ধানের কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং বেশি ফলন হওয়া লক্ষ্য করলেন। তিনি এই ধানগুলো অন্য ধানের সাথে না মিশিয়ে আলাদাভাবে বীজ বপন করে উচ্চ ফলনশীল কিনা তা পরীক্ষা করলেন। পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে দেখা গেল ধানগুলো আকারে বেশ বড় এবং ফলন বেশি হয়। এই ফলাফলে তিনি একটি উচ্চ ফলনশীল ধানের জাতের ধারণা পেলেন। বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়াটি অনুসন্ধানের মাধ্যমে হরিপদ কাপালি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত খুঁজে পেলেন। নতুন ধানের জাত আবিষ্কারে তার অনুসন্ধানের ধাপগুলো হচ্ছে: পর্যবেক্ষণ 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে প্রশ্নকরণ, 3 নম্বরে সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো, 4 নম্বর হচ্ছে পরীক্ষণ, 5 নম্বর তার যে পরীক্ষাটা করলো সেই পরীক্ষার যে ফলাফলটা পেয়েছে সেই ফলাফলটা বিশ্লেষণ, এবং 6 নম্বর হচ্ছে পুরো পরীক্ষা শেষে ফলাফল শেষে তার একটা সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্তটা জানানো। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আমরা এতক্ষণ দেখলাম সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের বিজ্ঞান যে অনুশীলন বইটা আছে সেই বইটা থেকে হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো মূলত করা হবে, এবং এই উত্তরগুলোর জন্য তোমরা চাইলে হচ্ছে অনুসন্ধানী বইয়ের সাহায্য নিতে পারো। তো অনুশীলন বইটা ভালো করে পড়বে। প্রথম 4টা অধ্যায় রয়েছে পরীক্ষায়। আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করলাম। বাকি 3টা অধ্যায়, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আমরা হচ্ছে পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা পুরো ভিডিওটা দেখাচ্ছ, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।